কথাগুলো সুমুর কানে পৌঁছতে চোখ মেলে তাকালো সোমা। সিরাজের পায়ের ওপর থেকে নেমে কোমরে 2 হাত বেঁধে দাঁড়িয়ে বলল, আপনি সব সময় আমাকে লজ্জায় ফেলেন। আপনি আপনি একটা অসভ্য, ফাজিল, নষ্ট পুরুষ। সব সময় ছি মার্কা কথা আপনার ঠোঁটের আগায় লেগেই থাকে। কথাগুলো বলে সোমো রাস্তার উপর থেকে জুতো জোড়া পরে নিল। তাড়াহুড়ো করে হেঁটে যেতে রাস্তার উপর পড়ে থাকা ইটের টুকরোতে বেঁধে পড়ে যেতে নিলে সিরাজ ধরে নিল সোমোকে। সুমু পড়ে যাওয়া থেকে বেঁচে গেল। সুমুর জুতো জোড়া ছিঁড়ে গেল। সিরাজ লাথি মেরে জুতো জোড়া রাস্তার বাইরে ফেলতে নিলে সুমু বাধাতে সেধে বলল, জুতো জোড়া ফেলবেন না খান সাহেব, আমার খুব পছন্দের এই জুতো জোড়া। আমি সিরাজ জুতো জোড়া পুনরায় হাতে তুলে নিয়ে সুমুকে পাঁচা করে তুলে নিল। দুপা এগিয়ে যেতে কি যেন মনে করে আবারও দাঁড়িয়ে পড়ল। হাত থেকে সুমুর জুতো জোড়া ফেলে দিল রাস্তার উপর। জুতো জোড়া ফেলে দেওয়াতে সুমু ফ্রিকুচকে তাকালো, বলল, তো বললাম খান। কথাটা শেষ করার সময় দিল না সিরাজ সুমুর উষ্ঠ নিজের দখলে নিয়ে নিল। সুমু কোলের মধ্যে একটু নোটে চড়তে উঠতে সিরাজ সুমুর উষ্ঠ ছিঁড়ে দিয়ে বলল, ডিস্টার্ব করে না সুইটহার্ট, ডোন্ট মুভ। আর মাত্র 2 মিনিট প্লিজ, আই প্রমিস 10 সেকেন্ডের মধ্যে আর একবারও তোমাকে টাচ করব না। নিজের মর্জি মতো সুমুর উষ্ঠের উপর নিজের রাজত্ব চালিয়ে ছেড়ে দিল সুমুর উষ্ঠ। একটু ঝুঁকে আবারও সুমুর জোতা জোড়া হাতে তুলে নিয়ে সামনে এগিয়ে চলল। সুমু শিকুচকে বলল, আপনি না তখন গাড়ির ভিতর বললেন আপনি যেখানে সেখানে রোম্যান্স করেন না, তাহলে মাত্র এটা কি ছিল? এইটা সত্যি যে আমি যেখানে সেখানে রোমান্স করি না, তবে চোখের সামনে এত কড়া ডোজের নেশালো আফিম থাকলে আমি নিজের রুলস ব্রেক করে যেখানে সেখানে রোমান্স করতে বাধ্য হই। তাই বলে এই রাস্তার মধ্যে আপনি এইসব করবেন? আই কুড নট কন্ট্রোল মাই সেলফ সুইটহার্ট, তোমার ঠোঁট জোড়া আফিমের মতো টানছিল আমাকে। আপনি একটা এমন সুন্দর রোমান্টিক নাইটে চোখের সামনে তোমার মতো এত কড়া ডোজের অ্যালকোহল থাকলে আমি একটুখানি টেস্ট করতেই পারি। এইটা আমার জন্য মাত্রই বাধ্যতামূলক করা হয়েছে। আপনি যে বললেন 10 সেকেন্ডের মধ্যে আর আমাকে টাচ করবেন না, তা কোলের ওপর রেখে আপনি বুঝি আপনার করা প্রমিস রাখতেছেন? সুইটহার্ট, প্রমিস করার কথা তো এখনো শুরু হয়নি, তোমাকে গাড়িতে বসানোর পর শুরু হবে। দেখেছো তোমার জন্য আমি কত বড় স্যাক্রিফাইস করলাম। পুরো 10 সেকেন্ড আমি তোমাকে টাচ করব না। এই সুইটহার্ট, 10 সেকেন্ড অনেক বেশি হয়ে যায়, 5 সেকেন্ড করি। হ্যাঁ? সুমু রাগী লোকে একটু চেঁচিয়ে বলল, আপনাকে কে বলেছে এত বড় স্যাক্রিফাইস করতে? এত বড় স্যাক্রিফাইস করে তো আপনি আমাকে উদ্ধার করে দেবেন। আচ্ছা 10 সেকেন্ডই থাক, আমি না হয় একটু কষ্ট করে সহ্য করে নিব। সুমু আর কিছু বলল না। এই লোকটা মুখ খুললে ছি মার্কা কথা ছাড়া ভালো কোনো কথা বলে না, এই ভেবেই সুমু চুপচাপ সিরাজের বুকের মধ্যে মুখ লুকিয়ে চোখ বন্ধ করে রইল। শিকদার বাড়িতে আজ আবারও রান্নার ধুম পড়েছে। আনোয়ার শিকদার মেয়ে জামাই আসবে, তবে এত এত মেনু সব করা হচ্ছে সুমু আর সিরাজের জন্য। কাল অনেক রাত করে ফিরেছে রাহিনরা। সুমুর বিয়ের দিন এত কাণ্ড ঘটাতে কেউ খুব একটা আনন্দ করতে পারেনি, আর খাওয়া দাওয়া তো কারো ঠিকমতো হয়নি। তাই আজ সকাল সকাল আনোয়ার সাহেব, রিশাদ সাহেব, শামীম সাহেব 3 জন মিলে জমিয়ে বাজার করে এনেছেন। খুশি বেগম আর মিনা বেগম আজ মেয়ের জামাই আসছে শুনে রান্না খুশি মনেই জমিয়ে করছেন। খুশি বেগম 3 দিন পর সিরাজ সাহেব আবারও দুবাইতে ফিরে যাবেন বলে হাত লাগিয়েছেন। বলা তো যায় না, বলা যায় এখন ভাবি ননদরা মিলে জমিয়ে রান্না করছে। সিরাজরা বাসায় কেউ নেই, সকলে মিলে কোথাও একটা বেরিয়েছে। সুমু বেডের উপর শুয়ে গল্প লেখায় ব্যস্ত আছে। হঠাৎ করে কিছু একটা মনে করে টাইপিং বন্ধ করে দিল। বেড ছেড়ে উঠে দরজাটা আস্তে ভিজিয়ে দিয়ে আবারও ফোনটা হাতে নিয়ে তেরেলিয়ে গানটা প্লে করলো। অন্যটা কোমরে বেঁধে ডান্স শুরু করলো রুমের মধ্যে। তার খান সাহেবকে পেয়ে যাওয়ার উপলক্ষে এইটা তার একান্ত একার সেলিব্রেশন। সিরাজ রুমের মধ্যে ঢুকে গিয়েও দাঁড়িয়ে পড়ল। রুমের বাইরে থেকে আস্তে করে দরজাটা ঠেলে উকি দিয়ে সুমুর কাণ্ড দেখে কপাল কুঁচকে ফেলল। পকেট থেকে ফোনটা বের করে 30 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ নিল। গানটার অর্ধেক হতে রুমের দরজা খুলে ভেতরে ঢুকে দরজার সাথে কাঁধ ঠেকে 2 হাত বুকের সাথে বেঁধে দাঁড়িয়ে রইল। সুমু এখনো খেয়াল করেনি সিরাজকে।
ডান্স করতে করতে আয়নার দিকে চোখ পড়তেই চোখ কপালে উঠল সোমার। তাড়াতাড়ি করে কোমর থেকে ওড়না খুলে গায়ে জড়িয়ে গাঁটা বন্ধ করে দিল। সিরাজ দুহাত পকেটে গুজে ধীর পা হেঁটে সমুর পেছনে এসে দাঁড়িয়ে এই অসময়ে এইভাবে ড্যান্স কেন করছো তুমি? সুমু সিরাজের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে বলল, সেলিব্রেশন করছিলাম খান সাহেব। কিসের সেলিব্রেশন? আপনাকে নিজের বেটার হাফ হিসেবে পেয়ে যাবার সেলিব্রেশন। তাহলে তো আমারও সেলিব্রেশন করা উচিত। আর এমন হট রোমান্টিক একটা গানে তুমি একা ড্যান্স করছো কেন? তাহলে পার্টনার কই পাবো? আপনি তো বাসায় ছিলেন না, আর এই সেলিব্রেশন একান্তই আমার। সিরাজ পকেট থেকে ডান হাত বের করে সুমুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, ক্যান আই বি ইয়োর ড্যান্স পার্টনার ম্যাম? সুমু সিরাজের হাতের উপর হাত রেখে মুচকি হেসে বলল, ऑफ कोर्स, सिर्फ ऐसे नहीं, आपको तो मैं अपने इशारों पर भी नचाऊंगी। সুমুর কথায় সিরাজ মুচকি হেসে সুমুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, और मैं आपको अपने बेड पर। সিরাজের শেমলেস অশুভ মার্কার কথা শুনে সুমু এখন আর অবাক হলো না, বরং গায়ের জড়ানো ওড়নাটা খুব সুন্দর করে মাথায় দিল। একটা চুলো যাতে দেখা না যায় এমন ভাবে ওড়নাটা মাথায় পরিয়ে নিয়ে বলল, আস্তাগফিরুল্লাহ। দু হাত দিয়ে মনোযোগ ধরে রুমের ছাদের দিকে তাকে আবার বলল, হে আল্লাহ, তুমি তোমার সকল বান্দাকে হেদায়েত দান করো, আমিন। সিরাজের শার্টের হাতা ফোল্ড করতে দেখে এক ছুটে বের হয়ে গেল রুম থেকে। সিরাজ বাঁকা হেসে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ডাইনিং টেবিলে সকলে উপস্থিত। আজ 2 মেয়ে জামাইকে বসিয়ে খাওয়ানো হবে। সিরাজ আর নয়ন, আনোয়ার সাহেব, রিসাত সাহেব, শামীম সাহেব আর ইফতিয়াক সাহেবকে জোর করে বসিয়েছে তাদের সাথে। আইয়ুব সামিয়ারা পরে খাবে বলেছে। ইফতিয়া, রাইসা, তিশা আর রাইফও বসেছে সুমুদের সাথে। রাইফ আর তিশা খাবার নিয়ে সোফায় চলে গেল। তারা দুজন টিভি দেখবে আর খাবে। সিরাজ পাশে সুমুর পাশে মাইশা আর মাইশার পাশে নয়ন বসেছে। সিরাজের মুখোমুখি ইফতিয়া বসেছে আর সুমুর মুখোমুখি রাইসা। 2 জামাইয়ের সব পছন্দের খাবার রান্না করা হয়েছে আজ। হাসি বেগম আর মিনা বেগম খাবার পরিবেশন করছেন। খুশি বেগম সোফায় বসে আছে। ইফতিয়া খাবার মাঝে পা দিয়ে সিরাজের পায়ে খোঁচা মারল। কাজটা এত তাড়াতাড়ি করলো আর মুখের ভাবটা এমন করে খাচ্ছে যাতে সিরাজ আন্দাজ করতে না পারে খোঁচাটা কে মেরেছে। সিরাজের কোনো রিয়াকশন না পেয়ে ইফতিয়া মাথা তুলে তাকালো, কিন্তু খুব অদ্ভুত ব্যাপার, সিরাজকে দেখে তেমন কিছুই বুঝলো না ইফতিয়া। মনে মনে খুশি হলো এই ভেবে যে সিরাজ কিছুই বুঝতেই পারেনি। ইফতিয়া আবার একই কাজ করলো। হঠাৎ সুমু উঠে দাঁড়ালো, হাসি বেগমের উপর একটু চেঁচিয়ে বলল, মুরগিটা কে রান্না করেছে আম্মু? আমি। কেন, কি হয়েছে? তুমি জানো না আমি মুরগি বেশি ঝাল খাই। আজ মুরগি রান্নাটা একটু ভালো হয়নি, আমি আর খাবো না। হাসি বেগম ফিকুসকে বললেন, আর সকালে খাবে বলে ঝাল কম দিয়েছি, একদিন একটু ঝাল কম হয়েছে বলে তুই না খেয়ে রাগ করে উঠে যাবি? হ্যাঁ যাবো আম্মু। খাবার আমার পছন্দ মতো স্বাদ না হলে ওই খাবার খাওয়া আর না খাওয়া সমান আমার কাছে। কথাগুলো বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সুমু। ইফতিয়া সুমু উঠে দাঁড়ানো দেখে বলল, কোন রাজার ঘরের মেয়ে রে তুই? তোর এত ঢঙের রাগ আসে কোথা থেকে? কে সহ্য করবে তোরই রাগ? সুমু কিছু না বলে প্লেট থেকে মুরগির লেগ পিসটা হাতে তুলে নিয়ে চলে আসার জন্য পা বাড়াতে সিরাজ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, রাজার ঘরের মেয়ে না হলেও কোনো এক রাজার একমাত্র রানীও। এখন তোমাকে হয়তো আবার আমার এইটা বলে দিতে হবে না যে কোন রাজার রানী ও। আর তুমি হয়তো জানো না যে প্রতিটি বাবার কাছে তার মেয়েরা রাজকন্যা হয়। কথাগুলো শুনে সুমু মুচকি হেসে হাঁটা ধরল। শামীম সাহেব সিরাজকে উঠে দাঁড়াতে দেখে বলল, তুমি উঠলে কেন? তুমি বসো। সিরাজ আলতো হেসে বলল, আসলে বাবা, বউ রাগ করে না খেয়ে চলে যাচ্ছে, তো একজন ভালো স্বামী হিসাবে এখন আমার উচিত তার রাগ ভাঙিয়ে তাকে নিজের হাতে মুরগির মাংস ঝালঝাল করে রান্না করে খাওয়ানো। শামীম সাহেব বিষম খেলেন। হাসি বেগম পানি এঁকে দিলেন। আনোয়ার সাহেবরা এমনভাবে খেয়ে চলেছেন যেন তারা এতক্ষণের বলা কোনো কথা শুনিনি। সুমু সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে সিরাজের কথা শুনে অবাক হলেও সেটা প্রকাশ করলো না। সিরাজ ছুটল সুমুর পিছু পিছু। সুমু সিঁড়ি বেয়ে করিডোরে পা রাখতে ঘাড় বাঁকিয়ে
ইফতিয়ার দিকে তাকে বাঁকা হাসলো। সেরাজ ছুটে এসে সুমুর হাত ধরে হাসি বেগমের উদ্দেশ্যেই বলল। ফ্রিজে আর চিকেন আছে আম্মু? হাসি বেগম মৃদু হেসে বললেন, তোমাকে কিছু করতে হবে না বাবা, আমি ওর জন্য আবার মাংস রান্না করে আনছি। না আম্মু, রাগ যেহেতু আমার বউ করেছে সেহেতু আমার বউয়ের রাগ আমি ভাঙাবো। আপনি শুধু বলেন চিকেন আছে কিনা। হ্যাঁ বাবা, আছে। ওকে, ধন্যবাদ আম্মু। সুমুর দিকে তাকে সুমুর হাত টেনে বলল। চলো কিচেনে। সুমু ফ্রিকুচকে বলল, আপনাকে রান্না করতে হবে না, চুপ, চলো কিচেনে। আপনি রান্না করতে পারেন। শেরাজ খান পারে না এমন কিছু এই দুনিয়াতে নেই। আর এই মডার্ন যুগে এসে কিছু আগে থেকে শিখতে হয় না, একটু একটু আইডিয়া আছে, আর বাকিটার জন্য ইউটিউব আছে। সেরাজ সুমুর হাত ধরে কিচেনে নিয়ে গেল। বড়রা বাদে ছোটরা সকলে আহমকের মতো তাকিয়ে রইল। আনোয়ার সাহেবরা কে উপরে চলে গেলেন। মাইশা নয়নের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসি বলল, দেখো কিভাবে বইয়ের রাগ ভাঙাতে হয়, বউকে ভালোবাসতে হয়, দেখো দেখে কিছু শিখো। নয়ন চাপা সরে পড়ল। আমি তোমাকে আমার মতো করে ভালোবাসি। চলো এবার বাসায় ফিরে আমি তোমাকে মুরগি, মাছ, ডিম সব রান্না করে খাওয়াবো। মাইশা মুখ বাঁকিয়ে খাওয়ায় মন দিল। সেরাজ ফ্রিজ থেকে চিকেন বের করে রাখলো। সুমু কাজে হাত লাগাতে গেলে সেরাজ সুমুকে থামিয়ে দিয়ে বলল, চুপচাপ দাঁড়িয়ে থাকো, কিছুতে হাত লাগাবে না। সুমু বাধ্য হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। ইফতিয়া খেয়ে উপরে চলে গেল। সুমু ইফতিয়াকে চলে যেতে দেখেই বলল, আপনি রান্না করুন, আমি ওয়াশরুম থেকে এক্ষুনি আসছি। সেরাজ সম্মতি দিতে সুমু রান্নাঘর ছেড়ে উপরে চলে এলো। ইফতিয়ার রুমের সামনে এসে দরজার ভিতরে ঢুকলো। ইফতিয়া বিছানার উপর আছড়ে হয়ে ফোনে স্ক্রল করছিল। সুমুকে রুমে আসতে দেখে ফ্রিকুচকে বিছানা থেকে নেমে দাঁড়িয়ে পড়ল। তুই এই ঘরে কেন এসেছিস? তোর জন্যে তো তোর খান সাহেব এখন ঝাল ঝাল করে মুরগি রান্না করছে, সেটা রেখে এখানে কেন আসলি? সুমু বাঁকা হেসে বলল, তোকে একটু আগে দেখতে এসেছি, কতদিন তোকে দেখি না বলতো। ইফতিয়া ফ্রিকুচকে তাকিয়ে আছে সুমুর কথার মানে সে বুঝতে পারল না। সুমু আচমকা ইফতিয়ার ফোনটা নিয়ে নিল। ইফতিয়ার কিছু বলার আগেই সুমু বলল, ভয় নেই, তোর সিক্রেট কিছু দেখবো না, শুধু একটা গান প্লে কর। কথাগুলো বলে সুমু একটা গান প্লে করলো। ফোনটা আবারও বিছানার উপর রেখে আরো এগিয়ে আসলো ইফতিয়ার কাছে। ইফতিয়ার দু পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে মোচড় দিতে ইফতিয়ার চিৎকার করতে নিলে সুমু তার বাঁ হাত দিয়ে ইফতিয়ার ডান হাতটাও মুচড়ে ধরে। ইফতিয়ার পিঠের সাথে লাগিয়ে ডান হাতটা দিয়ে ইফতিয়ার মুখ চেপে ধরল। গানের আওয়াজ আর মুখ চেপে ধরাতে ইফতিয়ার চিৎকার বাইরে পর্যন্ত গেল না। সুমু বাঁকা হেসে অগ্নির চোখে তাকিয়ে বলল, আমার খান সাহেবকে স্পর্শ করার খুব শখ তোর, তাই না? লজ্জা নেই তাই না তোর? ইফতিয়ার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। সুমু হাত ভিজে যাচ্ছে। সুমু সেদিকে পাতা না দিয়ে তাতে তৎ চেপে পড়ল, আমার খান সাহেবের দিকে চোখ তুলে তাকালে তোর চোখ আমি উপড়ে নিব। একটা কথা কান খুলে শুনে রাখ, তোর মতো কলনাগিনীদের নজর থেকে আমার খান সাহেবকে বাঁচাতে আমি আমার জান দিয়ে দিতেও পারবো, আবার হাজারো জান নিতেও পারবো, মাইন্ড ইট। সুমু ধাক্কা মেরে ছেড়ে দিল ইফতিয়াকে। চলে যাবার জন্য পা বাড়ি আবারও দাঁড়িয়ে পড়ল। ইফতিয়ার দিকে আবারও আঙুল তাক করে বলল, আমার খান সাহেবের সাথে আর কোনো দিনও এই ধরনের অসভ্যতামি করতে আসলে আমার হাতের প্রথম খুনটা তুই হবি। কথাগুলো বলে হনহনিয়ে চলে গেল রুম থেকে। বিছানার উপর বসে ইফতিয়া কাঁদতে লাগলো। রাগ ব্যথা একসাথে চোখের পানির সাথে বের করতে লাগলো। রান্নাঘরে এসে সুমু দেখলো সেরাজ পেঁয়াজ কাটতে গিয়ে নাকের জলে চোখের জলে করে এক করেছে। হেসে সেরাজের পাশে গিয়ে দাঁড়াতে সেরাজ বলল, পাটা পুরো ভেঙে দিয়ে এসেছেন সিংহিনী, নাকি এখনো পাটা ঠিক আছে? সুমু সেরাজের হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে পেঁয়াজ কাটতে কাটতে বলল, রান্নার দিকে ফোকাস করুন খান সাহেব, এই ব্যাপারটাই ফোকাস আপনার না করলেও চলবে। সেরাজ মুচকি এসে সুমুর পেছনে দাঁড়িয়ে সুমুর দু হাতের উপর হাত রাখলো। সুমু মুচকি হেসে ঘাড় ঘুরিয়ে একবার তার খান সাহেবকে দেখে নিল। সেরাজ আলতো হেসে সুমুর গালে একবার ঠোঁট ছুঁয়ে দুজনে একসাথে পেঁয়াজ কাটলো। একে একে সবকিছু কেটে নিয়ে রান্না বসালো সেরাজ। সুমু পাশে দাঁড়িয়ে আপেল খাচ্ছে আর মাঝে মাঝে সেরাজকে রান্নার মধ্যে বিরক্ত করছে। সুমুর জ্বালাতন হাসি মুখে সহ্য করে রান্না শেষ করলো সেরাজ। রান্না শেষ করে সেরাজ একটা বাটিতে মাংস তুলে নিল। সুমুর হাত ধরে ডাইনিংয়ে নিয়ে আসলো। ডাইনিংয়ে এখন ইফতিয়া, রাইসা আর বড়রা বাদে বাকি সকলে উপস্থিত। হাসি বেগম সকলকে খাবার পরিবেশন করে উপরে চলে গেছেন। বাড়ির মহিলারা পরে খাবেন বলে
সেরাজ সুমুকে চেয়ারে বসিয়ে দিয়ে নিজেও বসলো। মাংসের এক পিস সুমুকে খাইয়ে দিল। সকলে তাকিয়ে আছে সুমুর দিকে। সুমু মাংসের টুকরোটা খেয়ে চোখ বন্ধ করে পড়ল। ডেলিশিয়াস। সেরাজ হাসলো সুমুর কমপ্লিমেন্ট শুনে। রাহিনটা আর ধৈর্য ধরে রাখতে পারল না। রান্না থেকে সেরাজের বাকি রান্না করা চিকেন টুকু এনে সকলে মুখে পড়ল। সকলে খেয়ে খুব ভালো ভালো রিভিউ দিল। সেই সাথে শেহরাজের পেছনে লাগলো সমু, সামিয়া, নাজমিন, তিশা, মাইশা, রাইফ হাসছে ওদের দুষ্টুমি দেখে। বিকালের মিষ্টি রোদ পরিবেশটাকে আরো একটু মিষ্টি করে তুলেছে। সমু ছাদে মাদুর বিছিয়েছে, পেন্সিল আর পেপার নিয়ে বসেছে মন তার ছবি আঁকাতে। খুব মন দিয়ে সমুর স্কেচ করেছে। তার খান সাহেবের স্কেচ। সেরাজ ফোনে কথা বলতে বলতে ছাদে আসলো। সুমুকে ছাদে দেখে দাঁড়িয়ে গেল। কল কেটে নিঃশব্দে হেঁটে এসে সুমুর পাশে বসলো। পাশে কারো উপস্থিতি টের পেয়ে সুমু খাড় কাত করে তাকালো পাশে। সেরাজকে বসে থাকতে দেখে মুচকি হেসে আবারও স্কেচে মন দিল। সেরাজ একটু ঝুঁকে স্কেচটা ভালো করে দেখে বলল, তুমি খুব সুন্দর স্কেচ করো সুইটহার্ট, তবে আমি তোমার থেকেও বেশি সুন্দর করে স্কেচ করতে পারি। সুমু অবাক হয়ে তাকালো সেরাজের দিকে, আলতো হেসে বলল, আপনি সত্যি স্কেচ করতে পারেন? ইয়েস সুইটহার্ট। সুমু সেরাজের দিকে একটা পেপার আর পেন্সিল এগিয়ে দিয়ে বলল, ওকে, তাহলে এই নিন পেপার পেন্সিল, একটা সুন্দর স্কেচ বানান তো দেখি। ও সেরাজ ফ্রুকুচকে তাকালো পেপার আর পেন্সিলের দিকে, তারপর সুমুর দিকে তাকিয়ে বলল, এইসব নর্মাল সস্তা পেপার পেন্সিল দিয়ে আমি স্কেচ বানাই না। আচ্ছা তাই? তাহলে কতটা এক্সপেন্সিভ পেপার পেন্সিল দিয়ে আপনি স্কেচ বানান শুনি? শুনতে চাও? হ্যাঁ বলুন, সেগুলো কেমন পেপার পেন্সিল যেগুলো দিয়ে আপনি স্কেচ বানান? আমার জন্য এক্সপেন্সিভ পেপার হলো তোমার এই সুন্দর দেহটা, আর এক্সপেন্সিভ পেন্সিল হলো আমার এই সুন্দর দাঁতগুলো, যেগুলো দিয়ে আমি খুব সুন্দর স্কেচ বানাতে পারি। বিশ্বাস না হলে একবার সুযোগ দাও, স্কেচ বানিয়ে দেখাচ্ছি। সুমু কপাল কুচকে একটু উচ্চ স্বরে বলল, অসভ্য নির্লজ্জ পুরুষ, আপনার মুখে কখনো ভালো কথা আসে না তাই না? আসে তো সুইটহার্ট, শুধু তোমাকে দেখলেই আমার সভ্য মুখটা অসভ্য কথা বলতে শুরু করে। সুমু পাশ থেকে রঙের কৌটো থেকে রং নিয়ে সেরাজের গালে লাগিয়ে দিয়ে বলল, তাহলে আপনার এই অসভ্য মুখটা বন্ধ রাখুন। সেরাজ সুমুর কথায় পাত্তা না দিয়ে আস্তে আস্তে নিজের মুখটা এগিয়ে নিয়ে গেল সুমুর দিকে। সুমু কোমর বাঁকা করে নিজের মুখ সরিয়ে নিতে লাগলো। সেরাজ এক হাতের সাহায্যে সুমুর কোমর জড়িয়ে ধরে সুমুকে কাছে টেনে আনলো। সুমু ফ্রুকুচকে তাকিয়ে বলল, দেখুন খান সাহেব, এইটা কিন্তু ছাদ, এইখানে দুষ্টুমি। সুমুর কথাটা শেষ করার আগে সেরাজ তার গালে লেগে থাকা রং সুমুর গালে লাগিয়ে দিল। সুমু বড় বড় চোখ করে তাকিয়ে রইল দূরের আকাশের দিকে। সেরাজ তার মুখটা সরিয়ে আনতে সুমু ঠোঁট ফুলে তাকালো সেরাজের দিকে। সেরাজ সুমুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, ইউ আর মাই পার্সোনাল প্রপার্টি, তাই তোমার সাথে আমি যা খুশি করতে পারি, যা খুশি বলতে পারি। আমি তোমার কাছে সবসময় নষ্ট, অসভ্য, নির্লজ্জ পুরুষ হয়ে থাকতে চাই। বউয়ের সামনে যে পুরুষ অসভ্য, নির্লজ্জ, নষ্ট পুরুষ হয় না, সেই পুরুষ তো কোনো পুরুষই না। নির্লজ্জতার কিছুই দেখোনি এখনো। সঠিক সময় আসুক, আমি তোমাকে লাইভ দেখাবো নির্লজ্জতা কাকে বলে। সেরাজ পাশ থেকে একটা পেন নিয়ে সুমুর হাত টেনে কাছে নিয়ে আসলো। সুমুর হাতে তালুর উপর বড় বড় করে লিখে দিল, সেরাজ ওয়াইফি, পার্সোনাল প্রপার্টি অফ সেরাজ খান। ছাদের দরজা কেউ নক করতে সুমু সেরাজের থেকে একটু দূরে সরে গিয়ে বসলো। মাইশা হাসি মুখে এগিয়ে এলো ওদের দিকে। সেরাজ ওদের উঠে ফোনটা স্ক্রল করতে করতে ছাদ ত্যাগ করলো। মাইশা এসে সুমুর পাশে বসে পড়লো। কথা কি বরের স্কেচ তৈরি করা হচ্ছে? হ্যাঁ আপু, অনেকদিন আঁকাআঁকি করা হয় না, তাই আজ একটু চর্চা করে দেখলাম। আচ্ছা শোন, তোর ভাইয়া বলেছে রাত 9টার দিকে আমাদের সবাইকে নিয়ে ফুচকা খেতে বেরোবে। সেরাজ ভাইয়াকে বলিস। আর শোন, সুন্দর একটা শাড়ি পরিস, আমিও পরবো। কিন্তু আপু। কোনো কিন্তু নয় সমু, দুই বোন একসাথে জামাই নিয়ে ফুচকা খেতে বের হবো। 9টার মধ্যে রেডি থাকিস কেমন? আচ্ছা আপু। তাহলে এখন রুমে যা, সন্ধ্যার সাথে এখন আর ছাদে থাকিস না। এগুলো বলে মাইশা চলে গেল। সুমো সবকিছু গুছিয়ে নিয়ে ছাদ ত্যাগ করলো। নিঃশব্দে রুমের মধ্যে ঢুকে পেপার পেন্সিল টেবিলের উপর রাখলো। সেরাজ বেলকুনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। সুমুকে খেয়াল করেনি। সুমু চুপচাপ রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসলো। রান্নাঘরে গিয়ে নিজ হাতে
সকলের জন্য চা বানালো। সকলকে চা দিয়ে 2 কাপ চা নিয়ে উপরে চলে আসলো। রুমে ঢুকে ব্যালকনিতে গিয়ে সেরাজের মুখের সামনে চা ধরল। কলটা কেটে চায়ের কাপটা হাতে নিল শেহরাজ। ব্যালকনিতে রাখা চেয়ারে গিয়ে বসে সুমুকে আস্তে করে টেনে নিজের কোলের উপর বসালো। নিজের হাতে থাকা চায়ের কাপটা সুমুর মুখের সামনে ধরলো। সুমু মুচকি এসে চায়ের কাপে চুমুক বসালো। সেরাজ আলতো হাসলো। সুমুর মুখের সামনে থেকে চায়ের কাপটা সরিয়ে নিজেও চুমুক বসালো। সুমু টেবিল থেকে চায়ের কাপটা হাতে তুলে নিয়ে পড়ল। নিচে যাবেন না? না। কেন? এমনি। সকলে নিচে আছে, শুধু আমরা দুজন উপরে। চলুন নিচে যাই। আমার একটু কাজ আছে সুইটহার্ট। ওকে, তাহলে আমি নিচে যাই, আপনি কাজ করুন। সুমু উঠে যেতে নিলে সেরাজ আবারও সুমুকে টেনে কোলের উপর বসিয়ে কোমর জড়িয়ে ধরে বলল, তুমি এখন কোথাও যাবে না, এখানেই থাকবে। আমরা নতুন কাপল, আমরা নিচে না গেলে কেউ কিছু মনে করবে না, আর না আমাদের কেউ ডাকতে আসবে। কিন্তু আপনি তো এখন কাজ করবেন বললেন। কিন্তু আগে বউ তারপর কাজ। এখন তুমি এখানে চুপ করে বসে থাকো। সুমু সেরাজের বুকে মাথা রাখলো। সেরাজের পারফিউমের গন্ধ বুক ভরে টেনে নিল। হঠাৎ কি মনে করে মাথা তুলে তাকলো সুমু। সেরাজের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, টি শার্ট খুলুন। সেরাজ অবাক হলো সুমুর এমন কথা। দুষ্ট হেসে বলল, সুইটহার্ট, তুমি আমার বডি দেখতে চাইছো সেটা আগে বলবে না? বাজে কথা বলা বন্ধ করে খুলুন, আমি আপনাকে অন্য একটা টি শার্ট এনে দিচ্ছি, এটা খুলুন। সেরাজ আর কোনো কথা না বলে টি শার্ট খুলতে নিলে সুমু সেরাজকে থামিয়ে বলল, আমাকে একটু ছাড়ুন, আমি আরেকটা টি শার্ট নিয়ে আসছি। সেরাজ সুমুকে ছেড়ে দিতে সুমু উঠে গিয়ে আরেকটি টি শার্ট নিয়ে এলো। সেরাজ জ্যাকেটটা খুলে টি শার্ট খুলে সুমুর হাতে দিল। সুমু মাত্র আনা টি শার্টটি সেরাজের হাতে দিল। টি শার্ট পরে সেহরাজ জ্যাকেটটাও পরে নিল। সুমুর দিকে তাকে ভ্রু নাচাতে সুমু বলল, আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি। কিন্তু কোথায় যাচ্ছ? আসছি এক্ষুনি, বসুন আপনি। সেরাজের পরিত টি শার্ট নিয়ে সুমু রুমে চলে আসলো। সেরাজ ফোনে মন দিল। 5 মিনিট বাদে সুমু এসে সেরাজের সামনে দাঁড়ালো। সেরাজ ফোন থেকে চোখ সরিয়ে আস্তে আস্তে সুমুর পায়ের থেকে মাথা পর্যন্ত তাকে অবাক হয়ে গেল। সুমুর পরনে সেরাজের টি শার্ট। সুমু সেরাজের দিকে তাকে ঘন ঘন চোখের পল্লব নাড়তে নাড়তে ঘাড় কাত করে ভ্রু নাচালো। ঠোঁটে তার লেগে আছে দুষ্টু হাসি। সেরাজ উঠে দাঁড়ালো। 2 হাত দিয়ে হ্যাচকা টান মেরে দেয়ালের সাথে মিশিয়ে দাঁড় করালো সুমুকে। দেয়ালের সাথে সুমুর 2 হাত চেপে ধরে পড়ল, আমায় মারার প্ল্যান করেছো তাই না? কত কষ্ট করে নিজেকে এখন পর্যন্ত সামলে রেখেছি, তোমার কোনো আইডিয়া আছে? বড় করে নিঃশ্বাস ছাড়লো সেহরাজ। চোখ বন্ধ করে বড় করে ঠোক গিলে চোখ মেলে তাকিয়ে আবারও বলল, আমাকে সিরিয়াস করো না সুইটহার্ট। আমি একবার কন্ট্রোললেস হলে আমাকে তুমি কন্ট্রোল করতে পারবে না। আমার ছোঁয়া তোমার এই ছোট্ট দেহটা সহ্য করতে পারবে না। আমি ডেসপারেট হলে কিন্তু আমাকে শান্ত করতে তোমাকে সারা রাত কান্না করতে হবে। তোমার দেহের প্রতিটা ভাঁজে আমার ভালোবাসার স্কেচ বানিয়ে তবেই আমি শান্ত হব। তখন তোমার চোখের পানিতেও মন গলবে না আমার। আমি ছুতে আসলে তোমার ওই কান্না মাখা করুণ চোখটার দিকে একবারও তাকাবো না। নিজের তৃষ্ণা না মেটানো পর্যন্ত তোমাকে এক চুল পরিমাণও ছাড় দিব না আমি না চাওয়া পর্যন্ত আমাকে থামাতে পারবে না তুমি। এক মাস লজ্জায় আর ব্যথায় বেড ছেড়ে রুমের বাইরে যেতে পারবে কি না সন্দেহ আছে। তখন কিন্তু রুমের মধ্যেও তোমাকে পর্দা করে চলতে হবে। দুনিয়ার কোনো পেইন কিলার তোমার শরীরের ব্যথা কমাতে সক্ষম হবে কি না জানি না আমি। সুমু মুখ ফুটে কিছু বলতেই নিলে সেরাজ থামিয়ে দিল সুমুকে। সুমুর ঠোঁটের উপর হাত রেখে বলল, নাড়াচাড়া যেহেতু দিয়েছো সেহেতু এখন আমাকে একটু তো সহ্য করতেই হবে। সো ডোন্ট শাউট ডার্লিং, একটু চুপচাপ সহ্য করে নাও। কথাটা বলে সেরাজ এক হাত দিয়ে সুমুর কোমর জড়িয়ে ধরে আরেক হাত দিয়ে সুমুর মুখ চেপে ধরে সুমুর গলায় মুখ ডুবালো। চোখ দিয়ে পানি চলে এসেছে সুমুর। হাতে পানির ছোঁয়া পেতে সেরাজ সুমুকে ছেড়ে দিল। ফর্সা গলায় রক্তবর্ণ ধারণ করেছে সুমুর। সেরাজ সুমুর চোখের পানি মুছে দিয়ে সুমু ভেজা চোখের পাতার উপর ছড়ছিয়ে পড়ল। পেইন হচ্ছে সুইটহার্ট? সুমু উপনিচ মাথা নাড়লো। সেরাজ আলতো এসে সুমুকে বুকে জড়িয়ে নিয়ে পড়ল, এটুকু সহ্য করতে পারো না? আমি পুরোপুরি তোমাকে যেদিন চাইবো সেদিন আমাকে সহ্য করবে কিভাবে? সেরাজ সুমুকে নিয়ে বেলকনিতে রাখা চেয়ারের উপর বসল।
সুমুকে কোলের উপর বসিয়ে সুমুর গলা লাল হয়ে যাওয়া জায়গাটাতে আলতো ঠোঁট ছোয়ালো। সুমু একটু নিচু স্বরে বলল, একটা গান শোনাবেন খান সাহেব? সিরাজ মুচকি এসে সুমুকে বলল। শোনাতে পারি, তবে তোমাকেও আমার সাথে গলা মেলাতে হবে। সুমু মুচকি হেসে সম্মতি জানলো। সিরাজ আলতো হেসে বলল, তাহলে গিটারটা নিয়ে এসো। সুমু খুশি মনে উঠে গিয়ে গিটারটা নিয়ে আসলো। সিরাজের হাতে গিটারটা দিয়ে পাশের চেয়ারে গিয়ে বসলো। সিরাজ গিটার হাতে নিয়ে মৃদু সুর তুলল, গান গাইতে শুরু করলো। নিচ থেকে মাইশার ডাক ভেসে আসতে সিরাজের সুমু উঠে দাঁড়ালো। সুমু রুমে গিয়ে টি শার্ট চেঞ্জ করার জন্য ওয়াশরুমে চলে গেল। চেঞ্জ করে এসে সুমু চুলগুলো ছেড়ে দিল। তারপর দুজন একসাথে নিচে গেল। ড্রয়িং রুমে আসতে মাইশা বলল, সমু এখন রেডি হয়ে নে, অলরেডি রাত 8টা বেজে গেছে। আজ একটু বেশি ঠান্ডা পড়ছে। বড়রা সকলে খেয়ে রুমে চলে গিয়েছে। আমরা এখন বের হব, বাড়ি থেকে খেয়ে আসবো। যা গিয়ে রেডি হয়ে নে। সুমু সম্মতি জানিয়ে উপরে চলে এলো। আলমারি থেকে একটা গোলাপি রঙের শাড়ি বের করলো। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে শাড়িটা পরে নিল। তবে সমস্যাটা হলো কুচি ঠিক করার সময়। তখনই সিরাজ রুমে ঢুকলো। সুমু সিরাজকে ডাক দিয়ে বলল, খান সাহেব শুনুন, আমাকে এই শাড়িটা পরতে একটু হেল্প করেন না প্লিজ? যদি খোলার সময় হেল্প নাও তাহলেই পড়তে সাহায্য করব। সুমু ফ্রুকুচকে একবার পেছনে ফিরে সিরাজের দিকে তাকিয়ে বলল, থাক লাগবে না, আমি একাই করে নিচ্ছি। সিরাজ এগিয়ে এলো সুমুর কাছে। আয়নার মধ্য দিয়ে সুমুর দিকে তাকিয়ে বলল, লাগবে না মানে? আর এখন তুমি শাড়ি কেন পরছো? বাইরে যাব তাই শাড়ি পরছি। তুমি যে শাড়ি পরে বাহিরে যাবে এই ব্যাপারে তুমি কার থেকে পারমিশন নিয়েছো? সুমু কিছু না বলে হাত দিয়ে চুল খোপা করতে লাগলো। সিরাজ আয়না থেকে চোখ সরিয়ে সুমুর দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। হাত বাড়িয়ে সুমুর কাঁধ থেকে ব্লাউজটা একটু সরায় আর একটু এগিয়ে গিয়ে সুমুর কাঁধের উপর থাকা তিলটার দিকে সম্মোহিত দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, তোমার সুখের বাঁ পাশের থুতনির নিচে একটা বিউটি স্পট আছে, ওইটা আমি জানি। তোমার ডান গলায় একটা বিউটি স্পট আছে, ওইটাও আমি জানি। কিন্তু তোমার ডান কাঁধে যে এত সুন্দর একটা বিউটি স্পট আছে জানতাম না তো। সুমু দুষ্ট এসে বলল, আমার এমন অনেক জায়গায় তিল আছে যেগুলো সম্পর্কে আপনি এখনো জানেন না। তাহলে খোলো। মানে কি? মানে হলো পরনের সবকিছু খোলো, আমি দেখব। দেখবেন? তোমার কোথায় কোথায় বিউটি স্পট আছে ওইটাই দেখব। আমি তোমার বর, আমাদের বিয়ে হয়ে গেছে, আর এখন পর্যন্ত আমি জানি না তোমার কোথায় কোথায় বিউটি স্পট আছে। ইস, মান সম্মান আর রইল না আমার। আপনি কি পাগল হয়ে গেছেন? টাইম হয়ে গেছে, আমাদের বেরোতে হবে। তাহলে শাড়িটা পাল্টে আসো। কিন্তু খান সাহেব। চুপ, তাড়াতাড়ি যাও। শাড়ি পরে তুমি কোথাও বেরোতে পারবে না। বোরকা থাকলে বোরকা পরে আসো, নয়তো লং গোল ড্রেস পরে হিজাব বেঁধে আসো। কিন্তু আর একটা শব্দ মুখ থেকে বের করলে আমি এখন তোমার শরীরের অবস্থা দেখব না। দরজা লক করে তোমার সাথে এমন কিছু করব, বাহিরে যাওয়া তো দূরে থাক, বেড ছেড়ে নেমে সোজা হয়ে দাঁড়ানোর মতো অবস্থায় থাকবে না তুমি। সুমু চোখ রাঙিয়ে বাধ্য হয়ে শাড়ি পাল্টে বোরকা আর হিজাব পরে নিল। সিরাজের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল। সিরাজ বেড ছেড়ে উঠে দাঁড়িয়ে সুমুর কপালে ঠোঁট ছুঁয়ে পড়ল। একদম ইসলামিক শেহজাদি। সুমুচকে এসে সিরাজের হাত ধরে রুম ছেড়ে বের হলো। নিচে আসতে মাইশা সুমুকে দেখে বলল, বুঝতে পেরেছি। শাড়ি তো দূরে থাক, ভাইয়া তোকে নর্মাল ড্রেস পর্যন্ত পরতে দেয় না, ডিরেক্ট বোরকা পরিয়ে নিয়ে এসেছে। থাক, লজ্জা পেতে হবে না, অনেক দেরি হয়ে যাচ্ছে। আবার বাবা আদেশ, যেখানেই যাই রাত 11টার মধ্যে সকলকে বাড়ি ঢুকতে হবে। সকলে মিলে একসাথে বের হলো বাসা থেকে। আনোয়ার শিকদারের বাসা থেকে মার্কেট আর ফ্যাক্টরি পায়ে হেঁটে যেতে মাত্র 20 মিনিট লাগে। তাই সুমুরা পায়ে হেঁটেই গেল। সুমুরা সকলে চিনির ফ্যাক্টরির আশপাশ দিয়ে ঘুরছে। সিরাজের একটা গুরুত্বপূর্ণ কল আসতে সে সুমুকে নাজমিন আর সামিয়ার সাথে থাকতে বলে একটু সাইডে গেল। জায়গাটা খুব সুন্দর, সোডিয়ামের আলোতে সবটা আরও নতুন দেখতে লাগছে। সুমু, নাজমিন আর সামিয়া একসাথে ঘুরছে, বাকিরা যা যার মতো। সামিয়া আর নয়ন একসাথে, রাহিন সকলে একসাথে, ইফতিয়ার আয়েশা একসাথে, তিশা আর রাইফ বাড়িতেই আছে। শীত বেশি পড়েছে বলে ওদের সাথে আনেনি। সুমুরা হাঁটতে হাঁটতে একটু দূরে আসতেই একটা ছেলে এসে দাঁড়ালো সুমুদের সামনে। সুমু ছেলেটাকে চিনে, আলতো হাসলো ছেলেটা, একগাল হেসে বলল, হাই বিয়ান, কেমন আছেন? এদিকে কোথায় এসেছেন? সিরাজ ফোনে কথা বলতে বলতে সুমুর দিকে তাকিয়ে দেখলো সুমু একটা ছেলের সাথে কথা বলছে। ফোনে কথা বলা বাদ দিয়ে সুমুর দিকে অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল সিরাজ। এইদিকে সুমু কথা বলেই যাচ্ছে। কথা বলতে বলতে সুমুর চোখ গেল সিরাজের দিকে। ভয়ে বড় করে ঠোক গেল সুমু।
গিয়ে লুকালো সামিয়ার পেছনে। সামিয়ার পেছন থেকে উকি মেরে সেরাজকে দেখতে যেতে দেখলো সেরাজ সেখানে নেই। চোখ বন্ধ করে স্বস্তি নিঃশ্বাস নিয়ে পেছনে ফিরে তাকিয়ে ভয় পেয়ে দুপা পিছিয়ে গেল সুমু ভয় দৌড় দিতে সেরাজ ধরে বলল, ডোন্ট মুভ, আর এক পা বাড়ালে পা ভেঙে এখানে রেখে যাব। সুমু দাঁড়িয়ে পড়ল। সেরাজ পেছন থেকে গম্ভীর স্বরে বলল, ছেলেটাকে? সুমু ঘুরে তাকালো সেরাজের দিকে। দাঁত কেলিয়ে কিছু বলতে যাবে তার আগে আসিফ নামের ছেলেটি এসে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আসিফ। সম্পর্কে সুমুর বিয়াই। আনোয়ার আঙ্কেলের চাচাতো বোনের মেয়ের সাথে আমার বড় ভাইয়ের বিয়ে হয়েছে। শাট আপ। সেরাজের ধমকে কেঁপে উঠল দুজনেই। সেরাজ ছেলেটার দিকে তাকিয়ে বলল, আমি তোমার থেকে কিছু জানতে চেয়েছি। আসিফ মাথা নিচু করে দাঁড়িয়ে নিচু স্বরে বলল, জি না ভাইয়া। তাহলে চুপ থাকো, আর একটা কথা কান খুলে শুনে রাখো। শি ইজ মাই পার্সোনাল প্রপার্টি, সো আমার পারমিশন ছাড়া ওর সাথে কথা বলা যাবে না। এখন তোমার বেআইন ম্যারিড, তাই এখন থেকে ওর সাথে হেসে হেসে হোক আর নর্মালি হোক কোনোভাবেই কথা বলার প্রয়োজন নেই, ছোট ভাই। সেরাজ শেষের কথাটা বলার সময় ছেলেটার কাজের উপর এক হাত রাখলো, চোখ দিয়ে ইশারা করলো ছেলেটাকে চলেছে ত্যাগ। মুহূর্তেই আসিফ ওর জায়গা ত্যাগ করল। সেরাজ আবারও সুমুর দিকে তাকিয়ে বলল, কোনো বিবাহিত নারী তার স্বামীর হুকুম ছাড়া অন্য কোনো পুরুষের সাথে রাস্তায় দাঁড়িয়ে হেসে হেসে কথা বলাটা কি ইসলাম কি বলে সুইটহার্ট? ইটস ওকে সুইটহার্ট, তবে নেক্সট টাইম এইসব জিনিসগুলো মাথায় রাখবে। এখন চলো নাজবিন, সামিয়া, তোমরাও চলো। সেরাজ সুমুর হাত ধরে নিয়ে গেল। রাহিনদের ডাক দিতেই সকলে এক জায়গায় এসে জড়ো হলো। সেরাজ সকলের উদ্দেশ্যেই বলল, বয়েজ অ্যান্ড গার্লস, সকলের খেয়াল আছে কয়টা বাজে? এখন আর ঘুরতে হবে না, কে কি খাবে খেয়ে বাসায় চলো। তারপর সকলে মিলে মার্কেটের মধ্যে ঢুকলো। মার্কেটে ঢুকতে সেরাজের চোখ গেল কিছু বখাটে ছেলেদের দিকে, যারা এখন খারাপ নজর দিয়ে ওদের দিকে তাকিয়ে আছে। সেরাজ ছেলেগুলোর দিকে একবার তাকিয়ে সুমুদের সাথে চলে এলো ফুচকার ভ্যানের কাছে। ফুচকাওয়ালার উদ্দেশ্যেই বলল, মামা, ফুচকা খেয়ে যদি আমার বউ ভালো বলে তাহলে আপনাকে আমি ফুচকার দামের থেকেও 1000 টাকা বেশি দেব। পাশ থেকে নয়ন বলল, নয়ন আজ আমি সকলকে ট্রিট দেব বলে এনেছি, আপনি টাকা দিতে পারেন না। আপনি না হয় ফুচকার দামটা দিয়েন, ফুচকা যদি ভালো হয় সেই দামটা না হয় আমি দেব। হেসে সম্মতি জানলো সেরাজ। ফুচকাওয়ালার উদ্দেশ্যে আবারও বলল, মামা, তার আগে আপনাকে এই ভ্যানটা একটা ফাঁকা জায়গায় নিতে হবে। এই মার্কেটের মধ্যে এত লোকজনের মাঝে আমার বউয়ের খেতে অসুবিধা হবে। মামা। ফুচকাওয়ালা মামা হেসে বলল, কোনো সমস্যা নেই বাবা, চলেন আপনাকে লইয়া সাইডে যাইতাছি। ওই স্টেশনের পাশে বেশি মানুষজন নাই, এইখানে চলেন। সকলে মিলে স্টেশনের পাশে এসে দাঁড়ালো। একে একে সকলকে চেয়ার দেওয়া হলো। ফুচকাওয়ালা সকলের জন্য ফুচকা বানাচ্ছে। আয়ুব ফুচকার দোকানের সামনে গিয়ে ক্যামেরা অন করে ব্লগ বানানো শুরু করলো। ফুচকাওয়ালা মামা সকলের হাতে হাতে ফুচকা এনে দিল। সেরাজের হাতে ফুচকা দিতে গিয়েও সেরাজের ফোন বেজে উঠল। সেরাজ ফুচকাওয়ালার উদ্দেশ্যে বলল, মা, ফুচকার প্লেটটা আমার বউয়ের হাতে দিন। ফুচকাওয়ালা ফুচকার প্লেট সুমুর অন্য হাতে ধরিয়ে দিল। সুমু ফুচকার প্লেটটা নিয়ে বলল, ইমার্জেন্সি কল সুইটহার্ট, না তুমি খেয়ে নাও। ওকে, তাহলে খাইয়ে দাও। সুমু মুচকি হেসে একটা ফুচকার প্লেট কোলের উপর রেখে অন্যটা থেকে একটা ফুচকা নিয়ে সেরাজকে খাইয়ে দিল। সেরাজ ফুচকা খেতে খেতে উঠে দাঁড়িয়ে বলল, কোলের প্লেটটা এই চেয়ারের উপর রাখো, আমি কলটা পিক করে আসছি। সুমু সেরাজের কথায় সম্মতি জানিয়ে ফুচকা খাওয়াতে মন দিল। সেরাজ স্যান্ডির কাছে এসে বলল, তোমার ম্যাডামের দিকে একটু নজর রেখো, আমি আরিয়ানের সাথে কথা বলে আসছি। সেরাজ আরিয়ানকে কল ব্যাক করে দূরেই চলে গেল কথা বলার জন্য। এদিকে সুমুরা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আয়ুব ব্লগ বানাতে গিয়ে ফুচকাওয়ালা মামার বায়োডাটাই শুনে ফেলেছে। ব্লগের মধ্যেই নিহাল নিজের ফুচকা রেখে রাহিনের ফুচকা কেড়ে খাচ্ছে। আয়ুব সেই ভয়ে ফোন অমিতের হাতে দিয়ে নিজের প্লেটের ফুচকা গপ গপ করে খেয়ে শারবাজের ফুচকার প্লেট কেড়ে নিয়ে দৌড় মেরেছে। দূরে গিয়ে পুরো ফুচকা শেষ করে আবারও এসে ক্যামেরা ধরেছে। সকলে ওদের অবস্থা দেখে হাসছে। সব শেষে আয়ুব ফুচকাওয়ালা মামার সামনে এসে পড়ল, মামা, স্মার্টফোন আছে আপনার? থাকলে দিন তো, একটা কাজ আছে। ফুচকাওয়ালা মামা পকেট থেকে তার ফোন বের করে আনলক করে আয়ুবের হাতে দিল। আয়ুব ফোনটা হাতে নিয়ে ইউটিউবে ঢুকে সেরাজ ব্লগস লিখে সার্চ করে সেরাজের অ্যাকাউন্টটা সাবস্ক্রাইব করে দিল।
তারপর আবারও ব্লক করতে শুরু করে দিল। মামা, অ্যাকাউন্টটা আমি সাবস্ক্রাইব করে দিয়েছি। যে আপনাকে 1000 টাকা দিবে বলেছে তার অ্যাকাউন্ট এটা। ও ঠিক মতো অ্যাকাউন্টটা ইউজ করে না, একটুও সময় দেয় না অ্যাকাউন্টটাতে। ওই মাঝে মাঝে আমরা একটু ভিডিও পোস্ট করি, আপনি ভিডিওগুলো দেখবেন কেমন? আর এখন আমার সাথে বলুন, सब्सक्राइब कीजिए, लाइक कीजिए, कमेंट कीजिए और शेयर कीजिए अपने फ्रेंड्स के साथ। ফুচকাওয়ালা মামা আয়ুবের সাথে সাথে কথাগুলো বলল। আয়ুব খুশি হয়ে ফুচকাওয়ালার চুলবিহীন টাক মাথায় চুমু খেয়ে বলল, মামা, আপনার ওয়ার্ল্ড কাপটা তো খুব তেল তেলে, পুরোটাই মাখন। দাঁড়ান একটু হাত বুলাই। আয়ুবের সাথে সাথে শারবাজরাও এসে ফুচকাওয়ালার মাথায় হাত বুলাতে লাগলো আর ওয়ার্ল্ড কাপ বলে চেঁচাতে লাগলো। মাইশারা ওদের কাণ্ড দেখে হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে। এর মধ্যে শেহরাজ এসে বলল, সুমু কোথায়? সকলে টনক নড়ল। আশেপাশে তাকিয়ে সুমুকে দেখতে পেল না কেউ। শেহরাজ 2 হাত পকেটে গুজে ফুকুচকে স্যান্ডির সামনে দাঁড়িয়ে বলল। স্যান্ডি কাঁচামাচু হয়ে দাঁড়িয়ে বলল, সুমু কোথায় সান? আসলে স্যার। গর্জে উঠল শেহরাজ চেঁচিয়ে বলল। আই সেইড হোয়ার ইজ সুমু? কেঁপে উঠল স্যান্ডি। আয়ুব দৌড়ে এসে বলল, কাম ডাউন এসকে, এত হাইপার হচ্ছিস কেন? সুমু আছে হয়তো এখানে কোথাও। রিয়্যাক্ট করিস না ব্রো, আমরা সকলেই দেখছি সুমু কোথায়। আশেপাশে আছে। তাহলে কোথায় সুমু দেখা আমাকে। আমি সানকে সুমুর দায়িত্ব দিয়ে গিয়েছিলাম। জাস্ট 10টা মিনিট ও সুমুকে দেখে রাখতে পারলো না। স্যান্ডি আমতা আমতা করে বলল, সরি স্যার, আমি আসলে। জাস্ট শাট আপ। শেহরাজের তখনের ছেলেগুলোর কথা মনে পড়ল। সে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে দৌড়ে মার্কেটের ভেতরে ঢুকলো। গিয়ে দেখলো সেখানে সেই ছেলেগুলো নেই। শেহরাজের মাথা কাজ করা বন্ধ করে দিল। সে পাগলের মতো খুঁজতে লাগলো সমুকে। রাহিনরা সকলে খুঁজছে সমুকে। মিনিট 20 মধ্যে শেহরাজের ফোনে আয়ুবের কল এলো। ফোনটা রিসিভ করে কথাগুলো শুনে ফোনটা কেটে দিল। দৌড়ে এলো আয়ুবদের কাছে। আয়ুব হাত দিয়ে ইশারা করে সুমুকে দেখালো। সুমু মার্কেটে ঢুকতেই যেই বকুল ফুল গাছটা সেখানেই বসে বকুল ফুল কুড়াচ্ছে। এখানে লাইটের আলো কম আর শেহরাজ হন্তদন্ত হয়ে কোনো দিকে না তাকিয়ে ছুটেছে বলে তখন সুমুকে খেয়াল করেনি। সুমু সকলের দিকে তাকিয়ে বোকার মতো তাকিয়ে আছে। মাইসা দৌড়ে এসে সুমুকে ধরে বলল, তুই এখানে কি করছিস সমু? আমরা তোকে কত খুঁজছিলাম জানিস? আর তুই এখানে বসে ফুল ঘুরাচ্ছিস? আমরা সকলে পাগলের মতো তোকে খুঁজে চলেছি। তুই কি ছোট বাচ্চা সমু? না বলে এখানে চলে এলি, আমাদের একটু বলে আসতে পারলি না? তবুও তুই একটাবার আমাদের জানিয়ে আসতি না? তুই জানিস তোর জন্য শেহরাজ ভাইয়া। মাইশার কথায় মাঝেই শেহরাজ পকেট থেকে এক হাত বের করে উঁচু করে মাইশাকে থামিয়ে দিল। কিন্তু ভাইয়া। হুম, থামো মাইশা। তোমরা সকলে রেস্টুরেন্টে যাবে বলেছিলে না? যাও সকলে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসো। শেহরাজ পকেট থেকে কিছু টাকা বের করে রাহিনদের হাতে দিয়ে বলল, রাহিন, ফুচকাওয়ালা মামাকে দিয়ে দিস আর সবাইকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে তাড়াতাড়ি বাসায় ফিরে আসিস। ফুকুচকে বলল, আর তুই যাবি না আমাদের সাথে? না, আমি বাসায় ফিরবো। আমার একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। তোরা খেয়ে আয়। তাহলে তোর জন্য খাবার পার্সেল করে নিয়ে আসি? তার কোনো প্রয়োজন নেই, আমি খাবো না, তোরা যা, বাই। কথাগুলো বলে শেহরাজ চলে যাওয়ার জন্য পা বাড়লো। সুমু শেহরাজের পেছন পেছন পা বাড়াতেই শেহরাজ দাঁড়িয়ে পড়লো, পেছনে না তাকিয়ে পড়লো। কথাগুলো বলেই চলে গেল শেহরাজ। সুমু শেহরাজের যাওয়ার পানে তাকিয়ে রইল। রাহিন ফুচকলাকে টাকা দিয়ে এসে সকলকে তাড়া দিল রেস্টুরেন্টে যাবার জন্য। সুমু যেতে চাইল না। রাহিন বলল, চল সুমু, এভাবে এখানে দাঁড়িয়ে থাকিস না। তখন সবাই বলতে এসকে যে পার্সোনালি তোকে মিন করেছে, এইটা তুই খুব ভালো করে বুঝতে পেরেছিস। এখন দাঁড়িয়ে না থেকে চল। তুই না খেয়ে থাকলে আজ তোর সাথে সাথে আমারও কপাল পুড়বে। দয়া করে চল বোন। সুমু বাধ্য হয়ে গেল রাহিনদের সাথে। সকলে যার যার পছন্দ মতো খাবার অর্ডার করলো। সুমু কিছুই অর্ডার করলো না। ইফতিয়া আর রাইসা হেসে হেসে খাচ্ছে। রাহিন সুমুর জন্য চাউমিন অর্ডার করলো। চাউমিন সুমুর সামনে পড়েই রইল। রাহিন বলে সুমুকে খাওয়াতে পারলো না। বার্গারে 1 বাইট বসাতে রাহিনের ফোনে মেসেজ আসলো। ফোনটা হাতে নিয়ে মেসেজ দেখে চোখ বড় বড় করে ঠক গেল রাহিন। ফোনটা রেখে সুমুকে বলল, দয়া করে একটু অন্তত খা সুমু, প্লিজ। তোর সাথে সাথে আমার কপালটাও পোড়াস না।
কথাগুলো বলতে বলতে রাহিনের ফোনে কল এলো। রাহিন উঠে সাইডে গিয়ে ফোনে কথা বলে আবারও এসে বসলো। ফোনটা সুমুর দিকে এমনভাবে তাক করলো ধরলো যাতে কেউ বুঝতে না পারে ভিডিও কলে কেউ আছে। রাহিন সুমুর দিকে তাকিয়ে বলল, সুমু, তুই কি চাস আমি হসপিটালে পড়ে থাকি? তাহলে প্লিজ একটু হলেও খেয়ে নে। আরে ওর গুরুত্বপূর্ণ কাজ পড়েছে তাই চলে গেছে, আমরা ওর জন্য খাবার প্যাক করে নিয়ে যাব, এখন অন্তত খেয়ে নে। তাহলে আমার জন্যও প্যাক করো, আমি বাসায় গিয়ে একবারে ওনার সাথে খাবো। তাহলে এই চাউমিন যে নষ্ট হবে, তুই জানিস না খাবার অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন না। এইগুলো তোমরা খেয়ে নাও। আমরা? কিন্তু আমি তো চাউমিন খাবো না। সুমু বাকি সকলের দিকে তাকালো। সকলে একসাথে বলল। ইফতিয়া আর রাইসা কোনো কথা না বলে নিজেদের মতো খেয়ে চলেছে। সুমু ওদের দুজনের দিকে তাকালো একবার, তারপর বাধ্য হয়ে নিজেও খেতে শুরু করলো। পুরোটা না খেলো, অর্ধেক খেলো। রাহিন সেরাজের জন্য খাবার পার্সেল করে নিল। সকলে বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে। সুমু বাড়ির ভেতরে ঢুকে রাহিনের হাত থেকে পার্সেলটা নিয়ে রুমে চলে আসলো। মাইশা সুমুর সাথে আসতে গেলে রাহিন মাইশাকে আটকে দিয়ে বলল, ওদের ব্যাপার ওদের বুঝতে দে, ওখানে এখন ঝড় হয়ে গেলেও কেউ যাবি না, সকলে যার যার রুমে গিয়ে শুয়ে পড়। মাইশারা সকলে রুমে চলে গেল। সুমু রুমে গিয়ে এসে প্যাকেটটা টেবিলের উপর রেখে বেলকুনিতে গেল, কিন্তু শেহরাজকে বেলকুনিতে দেখতে পেল না। বেলকুনি থেকে এসে ওয়াশরুমে চেক করলো, সেখানেও শেহরাজ নেই। হঠাৎ কিছু একটা ভেবে রুম থেকে বেরোলো সুমু, পা বাড়লো ছাদের উদ্দেশ্যে। ছাদে আসতে দেখলো শেহরাজ ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে, হাতে অর্ধেক খালি ওয়াইনের বোতল। সুমু এগিয়ে যেতে পায়ের সাথে লেগে আরও একটা বোতল গড়িয়ে চলে গেল। বোতলটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সুমু ধীর পায়ে হেঁটে শেহরাজের পাশে দাঁড়াতে শেহরাজ ছাদ থেকে চলে আসার জন্য পা বাড়ল। সুমু দৌড়ে শেহরাজের সামনে দু হাত দুই দিকে মেলে দাঁড়িয়ে পড়ল। কোথায় যাচ্ছেন আপনি? আমি আপনাকে কোথাও যেতে দিব না। শেহরাজ ওয়াইনের বোতলে আরো একবার চুমুক বসিয়ে বলল। সরে দাঁড়াও সামনে থেকে। সুমু ঠায় দাঁড়িয়ে রইল, শেহরাজের দিকে ফ্রিকুচকে তাকিয়ে বলল, আপনার কি হয়েছে খান সাহেব? আই এম সরি খান সাহেব, আমি বলছি তো আমি ভুল করেছি। কেন করছেন এমন? তখন আমার সাথে কোনো কথা না বলে চলে এলেন, এখনও ইগনোর করে চলে যাচ্ছেন। আমি মানলাম আমি অনেক বড় ভুল করেছি, আমি মানলাম আমি ভুল করেছি, তাই বলে এভাবে আমাকে ইগনোর করবেন? রুমে চলুন, খাবার এনেছি আপনার জন্য, খেয়ে নেবেন। চলুন, এরপর আমাকে যত খুশি ইগনোর করতে চান করিয়েন, এখন চলুন প্লিজ। আমি কি একবারও বলেছি আমি খাবো? খাবার আনতে বারণ করেছিলাম না? আমি খাবো না। আমি হয়তো এখান থেকে যাও, নয়তো আমাকে যেতে দাও। আমি এখান থেকে গেলে আপনিও এখান থেকে আমার সাথে যাবেন, আপনি এখানে থাকলে আমিও আপনার সঙ্গে এখানেই থাকবো। জেদ করো না সুমু, যাও এখান থেকে। জেদ তো আপনি করছেন, আর তাই জেদ করে না খেয়ে সব ছাইপাশ গিলছেন। সুমু, তোমাকে যেতে বলেছি আমি। যাব না আমি, বললাম তো আমি ভুল করেছি, স্বীকার করেছি তো। আমি কিভাবে বুঝবো যে মাত্র দুদিনের পরিচয়ে আপনি আমাকে এতটা ভালোবেসে ফেলেছেন যে আমি একটু চোখের আড়াল হলে পাগলের মতো আমাকে খুঁজবেন? মাত্র দুদিনে কারোর প্রতি এত ভালোবাসা কি করে হয়? কিছু একটা পড়ার শব্দে সুমু চোখ মুখ খিসে বন্ধ করে ফেল। শেহরাজের হাসির শব্দ শুনে সুমু চোখ মেলে তাকিয়ে দেখলো ওয়াইনের বোতল ছাদের মেঝের উপর পড়ে চুরমার হয়ে গেছে। শেহরাজ পাগলের মতো হাসতে হাসতে গাছের টুকরোটার উপর দিয়ে হেঁটে সুমুর কাছে এসে দাঁড়ালো। সুমু কিছুক্ষণ পরক করে দেখে বলল, হোয়াট? কি বললে তুমি? মাত্র দুদিনে কারো প্রতি এত ভালোবাসা কি করে হয়? আমার ভালোবাসা নিয়ে সন্দেহ করছো তুমি? না খান সাহেব। তাহলে কি সুমু? আসলে আমি। ইউ জাস্ট কিপ ইউর মাউথ শাট সুমু। আজকের এই প্রশ্নের মূল্য তোমাকে চুকাতে হবে সুইটহার্ট। কথাগুলো বলে উচ্চস্বরে হাসলো শেহরাজ। হাসি থামিয়ে আবারও বলল, ওকে, তাহলে শোনো, তোমার প্রতি দুদিনে এত বেশি ভালোবাসা কিভাবে হলো আমার? সুমু ফ্রিকুচকে তাকিয়ে আছে। শেহরাজ সুমুর দিকে তাকিয়ে তার ছেলের হাসি দিয়ে বলল, আমি তোমাকে পুরো 2 বছর ধরে চিনি ডাফার। মানে এখন পর্যন্ত তোমার কয়টা ইনস্টাগ্রাম আইডি নষ্ট হয়েছে? সুমু আনমনে উত্তর দিল, 3টা, আর এটা আমার 4 নাম্বার আইডি। আর প্রতিটা আইডি তুমি স্পেশালি কার জন্য ওপেন করেছো? আপনার জন্য। ওকে, এখন বলো তো রাহিন ওমান গেছে ঠিক কত বছর হলো?
5 বছর। কিন্তু খান সাহেব এসবের সাথে ওয়েট ওয়েট, আমি বলছি রাহিন ওমানে যাওয়ার 2 বছর পরে ওর সাথে আমাদের ফ্রেন্ড সার্কেলের পরিচয় হয়। রাহিনের সাথে আমাদের ফ্রেন্ডশিপ 3 বছরের। আর ফ্রেন্ডশিপ মানে তো জানোই, তাকে চেনা, তার পরিবার সম্পর্কে জানা, এইসব নর্মাল। রাহিন বাদে আমার যত ফ্রেন্ড আছে, আমার সকলে খুব ছোটোবেলা থেকে একে অপরকে চিনি, সকলে সকলের পরিবার সম্পর্কেও জানি। রাহিনের সাথে ফ্রেন্ডশিপ হবার পর রাহিনের সম্পর্কে জানলাম, ওর পরিবার, আত্মীয় স্বজন সকলের সম্পর্কে জানলাম। রাহিন মাঝে মাঝেই সকলের কথা বলে, ছবি দেখায়। এখন তুমি আমাকে প্রশ্ন করতেই পারো যে তাহলে তো আমি তোমাকে 3 বছর ধরে চিনি, 2 বছরের কথা কেন বললাম? তার কারণ হলো রাহিন ওর পরিবার, ওর আত্মীয় স্বজনদের ছবি দেখিয়েছে, আমরাও দেখেছি। ওই পর্যন্ত এনাফ ছিল সব কিছু। লাস্ট 2 বছর ধরে আমি তোমাকে খুব ভালো করে চিনেছি। তুমি ছিলে আমার ফলোয়ার লিস্টের একমাত্র মেয়ে, যার অ্যাটিটিউড দেখে আমি মুগ্ধ হয়েছিলাম, যার ইগো অ্যাটিটিউড আমাকে ডিস্টার্ব করে ছেড়েছিল। আর এইটা কবে হয়েছে জানো? তোমার হয়তো মনে আছে 2 বছর আগে এক রাতে আমার টাইম রাত 12টা, আর তোমার টাইম রাত 2টোর সময় তুমি আমাকে ফার্স্ট টেক্সট করেছিলে। আর সেদিন রাতে তুমি আমাকে টানা 3 ঘন্টা ধরে টেক্সট করেছিলে। তোমার টেক্সটের সংখ্যা ছিল 1K প্লাস। আমি সেদিন প্রচণ্ড অবাক হয়েছিলাম তোমার ধৈর্য দেখে। টানা 3 ঘন্টা কোনো রেসপন্স না পেয়েও একটা মানুষ কিভাবে টেক্সট করতে পারে, যেখানে আমি তার টেক্সটগুলো সিন পর্যন্ত করছি না, তবু টেক্সট করেই চলেছে। একটা মানুষের কতটা ধৈর্য থাকলে সে এমন পাগলামি করতেই পারে? তুমি জানো, সেদিন আমি তোমার প্রতিটা টেক্সট ইনবক্সে গিয়ে সিন না করে পড়েছিলাম। সেদিন রাতে কিন্তু আমি জানতাম না তুমি রাহিনের বোন, কারণ প্রোফাইলে তোমার নিজস্ব কোনো ছবি সেদিন দেওয়া ছিল না। সেই রাতের তোমার করা প্রতিটা টেক্সট হালকা হলেও আমার হৃদয় ছুঁয়েছিল। তার কারণ তোমার করা প্রতিটা টেক্সটে আমাকে নিয়ে তোমার হৃদয়ে থাকা প্রতিটা অনুভূতি এত সুন্দর উপস্থাপন করেছিলে যে টেক্সটগুলো আমার হৃদয়কে ছুঁতে বাধ্য হয়েছিল। আমার ফলোয়ার লিস্টের অধিকাংশ মেয়ে আমার জন্য পাগল, আমাকে রোজ টেক্সট করে, ডিস্টার্ব করে, আমার নাম আমার পিক দিয়ে আইডি ব্যবহার করে, আমার পিক রোজ স্টোরি আপলোড করে, ইনবক্সে কত শত টেক্সট করে। তবে তোমার মতো করে কেউ তার অনুভূতি উপস্থাপন করতে পারেনি। তাই হয়তো আমার হৃদয়ে কিছুটা হলেও ছুঁয়েছিল সেদিন। তবে আমি সবসময় নিজের মনের থেকেও নিজের ব্যক্তিত্বকে বেশি প্রাধান্য দিয়ে এসেছি। সেদিন রাতেও তাই করলাম, নিজের ব্যক্তিত্বকে প্রাধান্য দিলাম। তবে সেদিন রাতে আর কিছু না হোক, একটা জিনিস হয়েছিল ঠিকই, আর সেটা হলো সেদিন রাতের পর থেকে তুমি স্পেশালি আমার নজরে এসেছিলে। সিরাজ একটু থামলো, বড় করে নিঃশ্বাস ছেড়ে আবারও বলতে শুরু করলো। নজরে এসেছিলে ঠিকই, কিন্তু ওই টেক্সটগুলোর জন্য না। সামান্য কিছু ইমোশনাল টেক্সট কিছুক্ষণের জন্য আমার মন ছুঁতে পারলেও ওই টেক্সট করা মানুষটি আমার নজরে চলে আসবে, এইটা অসম্ভব। নজরে এসেছিলে তার কারণ সেদিন এত টেক্সট করার পর যখন তুমি আমাকে কল করলে, কলটা 2বার রিং হবার পর আমি কল কেটে দিয়েছিলাম আর তোমাকে টেক্সট করে বলেছিলাম ডোন্ট কল। আজব ব্যাপার হলো, আমার এই একটা টেক্সট অন্য কোনো মেয়ে তোমার জায়গায় হলে তখন কন্টিনিউ টেক্সট কল করেই যেত, কিন্তু তুমি কি করলে? কল তো আর করলেই না, উল্টে টেক্সট করাও অফ করে দিলে। তার থেকেও আজব ব্যাপার হলো যে মেয়েটা আমি নিউ কোনো পিক ভিডিও আপলোড করলে সবার আগে সিন করতো, তারপর নিজে সেগুলো ফোন গ্যালারিতে সেভ করে সবার আগে আমাকে মেনশন করে আপলোড করতো। আমার ওই একটা টেক্সটের জন্য সে সব কিছু অফ করে দিল। আমার করা সামান্য একটা টেক্সট তোমার ইগো হার্ট হয়েছিল সেদিন, আর এইটাই তোমার প্রতি আমার নজর আসার কারণ। একদিন রাহিনের পোস্টে তোমার কমেন্ট দেখি, সেদিন কমেন্ট পড়ে জানতে পারি তুমি রাহিনের বোন। তখন আমার মনে পড়ে তুমি রাহিনের ফুফাতো বোন সুমাইয়া। এইভাবেই চললো কিছুদিন। আস্তে আস্তে তোমার এই ইগো আমার ইগোতে হার্ট করলো। আস্তে আস্তে খুব ডিস্টার্বও হচ্ছিলাম আমি। তারপর বাধ্য হয়ে হ্যাকার দিয়ে তোমার আইডি
নষ্ট করে দেই। যেদিন তোমার আইডি নষ্ট করলাম সেদিন রাতেই আবারও তুমি আইডি ওপেন করে আমাকে ফলো দিলে। আইডিতে ঢুকে দেখি তুমি ফার্স্ট ফলো আমাকেই দিয়েছ। বাট যেহেতু আমি তোমাকে ফলো ব্যাক দেইনি সেহেতু এখন আর তুমি আমার সাথে ইনবক্সে অ্যাড নেই, তাই তুমি ওই পদ্ধতিটা ব্যবহার করলে। সেদিন রাতে আমাকে মেনশন দিয়ে আমার পিক, ভিডিও, স্টোরি আপলোড করা শুরু করলে। যতক্ষণ পর্যন্ত না আমি তোমার একটা স্টোরি আমার স্টোরিতে শেয়ার করে আপলোড দিলাম, তুমি স্টোরি আপলোড দিতেই থাকলে। আমি স্টোরি সিন করে রেখে দিচ্ছিলাম বলে তোমার জেদ আরও বেড়ে গেল। সেদিন তুমি প্রায় 25টার মতো স্টোরি আপলোড দিয়েছিলে আমাকে নিয়ে। যখন আমি তোমার একটা স্টোরি আমার স্টোরিতে শেয়ার দিলাম তখন তোমার স্টোরি আপলোড দেওয়া বন্ধ হলো। আমি সেদিন প্রচণ্ড হেসেছিলাম তোমার অবস্থা দেখে, তবে এইটা আশা করেছিলাম যে তুমি আবারও আগের মতো টেক্সট করবে, কিন্তু না, তুমি আর টেক্সট করলে না, তবে আমার পিক, ভিডিও আপলোড দিতে। তোমার টেক্সটের জন্য স্টোরিতে আস্ক মি এনিথিং পর্যন্ত পোস্ট করলাম, কিন্তু সবাই কোশ্চেন করলেও যার জন্য পোস্ট করলাম সেই ইগনোর করলো ব্যাপারটা। তারপর আমার খুব পুরনো আর অনেক বিশ্বস্ত একজন ফলোয়ার, নাম হাফসা, ওকে তুমি চিনো অবশ্যই। হাফসাকে বললাম আমার যত ফ্যান ফলোয়ার্স আছে তাদের নিয়ে একটা গ্রুপ ওপেন করতে, তবে শুধু মেয়েদের নিয়ে, কোনো ছেলে যেন না থাকে। হাফসা তাই আমার কথা মতো কাজ করলো, গ্রুপ ওপেন করা হলো। তবে গ্রুপের সব মেসেজ তুমি সিন করতে ঠিকই, তবে উত্তর দিতে না। মেজাজটা আরও বিগড়ে গেল। দিলাম গ্রুপে কথা বলা অফ করে। তোমার এত ইগনোর সহ্য করতে না পেরে একদিন বাধ্য হয়ে তোমাকে টেক্সট করলাম, কিন্তু তুমি দুদিন অনলাইনে আসলে না। যেদিন অনলাইনে এসে রিপ্লাই করলে সেদিন আমি আর উল্টে রিপ্লাই করা তো দূরে থাক, সিন পর্যন্ত করলাম না। এইভাবেই চললো আরও কিছুদিন। তোমার এত ইগো, তুমি ওই রিপ্লাইয়ের বাহিরে আর একটা টেক্সটও করলে না, তাই আমিও সকলের আমাকে মেনশন করা স্টোরি আমার স্টোরিতে শেয়ার দিলেও তোমারটা দিতাম না। এরপর শুরু করলাম ওয়ার্কআউট করতে গিয়ে লাইভে আসা, আর আমি ওয়ার্কআউট করার সময় লাইভে একটা কমেন্ট বেশি আসে, আর সেই কমেন্টটা হলো শেহরাজ টি শার্ট উতারো। অন্যদিকে তুমি লাইভ অ্যাটেন্ড করলে ঠিকই, তবে নো কমেন্টস। কিন্তু লাইভে এসে একটা ফায়দা হয়েছিল সেদিন, ওই শার্ট উতারো কমেন্টটা তোমায় আমাকে টেক্সট করতে বাধ্য করেছিল। একটা বাচ্চা মেয়ে ইনবক্সে আমাকে শাসিয়ে টেক্সট করলো, খান সাহেব যদি লাইভে এসে টি শার্ট খুলেছেন তাহলে আপনার খবর আছে। আমি কিন্তু আপনাকে দেয়া আমার ফলোয়িং তুলে নেব, তারপর আপনার একটা অনেক বড় ফ্যান কমে যাবে। কি দারুণ ব্ল্যাকমেইল। হ্যাঁ সুইটহার্ট, তবে ওইটাই শেষ টেক্সট। তোমার এই ইগো আমাকে আবারও ডিস্টার্ব করলো। আবারও তোমার ওই আইডি নষ্ট করলাম। তারপর আবারও তুমি আইডি ওপেন করলে তোমার নিজের পিক দিয়ে। এইটা দেখে মেজাজ বিগড়ে গেল। আইডিতে মেয়ে মানুষ হয়ে নিজের পিক কেন দিতে হবে? আর বড় কথা হলো তোমাকে অন্য কেউ কেন দেখবে? এই রকম জেলাসি ফিলিংসের মানে সেদিন বুঝিনি, কিন্তু জেলাস হচ্ছিলাম সেদিন। পার্সোনালি তোমাকে তো আর বলতে পারি না যে নিজের পিক প্রোফাইল থেকে সরাও, তাই বাধ্য হয়ে ওই আইডিটাও নষ্ট করে দেই। তোমার বর্তমান এই আইডিটার বয়স মাত্র 7 মাস। এইটা আমি নষ্ট করিনি, বরং এইটাতে আমি নিজে তোমাকে ফলো ব্যাক দিয়েছি। এই 2 বছর ঠিক যা যা হয়েছে তোমার সাথে ইনস্টাতে কোনো কিছুই কাকতালীয় নয়, সব আমার ইচ্ছাতেই হয়েছে। মানতে না চাইলেও এই 2 বছরে সেই প্রথম দিনের নজর কবে যে ভালো লাগা মায়াতে পরিণত হয়েছিল আমি নিজেও বুঝতেই পারিনি। যখনই বুঝতাম যে আমি তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছি তখনই নিজের মনের বিরুদ্ধে চলে যেতাম। তবু তোমার প্রতি যে টান অনুভব করি সেটা মানতে নারাজ ছিলাম। এরপর এলো মাইশার বিয়ের নিউজ। বিড়িতে আসবো না বলেও রাহিনদের হালকা জোড়াজুড়িতে রাজি হয়ে গেছিলাম। ওরা জানে ওদের রিকোয়েস্ট আমি বিডিতে এসেছি, কিন্তু ওরা জানেই না যে আমি স্বেচ্ছায় বিডিতে এসেছি। কেন এসেছি জানো? কারণ আমি দেখতে চেয়েছিলাম দূর থেকে তোমার প্রতি যেটা ফিল করি কাছে আসলেও কি তেমনটাই ফিল করব নাকি আরও বেশি কিছু। তারপর বিডিতে আসলাম। ব্যাচেলর পার্টির রাতে কাকতালীয়ভাবে তোমার ছোঁয়া, সেই রাতেই আরও একবার খুব কাছ থেকে তোমাকে পরোক্ষ করা। তারপর তোমার ডায়েরি, যাতে খান সাহেবকে নিয়ে তোমার মনের ভেতর থাকা অনুভূতি
নিখুঁত সুন্দরভাবে প্রকাশ করা, যখন তখন ইচ্ছাকৃতভাবে তোমাকে দেখার জন্য চা কফির বাহানা দিয়ে এই রুমে ডেকে আনা, তোমার প্রতি এক্সট্রা অধিকারবোধ, এক্সট্রা শাসন আলাদাভাবে আগলে রাখা, এইসব আমার ভালোবাসার এক একটা ইঙ্গিত ছিল। তুমি জানো, এত কিছুর পরেও তোমাকে সত্যি ভালোবাসি কিনা সেটা নিয়ে কোথায় একটা কিন্তু থেকে গিয়েছিল আমার মধ্যে, কিন্তু সেটাও ক্লিয়ার হয়ে গেল কক্সবাজারের ওই ঘটনাতে। সেদিন মনে হয়েছিল থাক, এই সম্পর্কে তোমাকে আমি আগেই বলেছি, তাই আজ আর নাই বলি। জানো, তোমার আমার প্রতি ভালোবাসা ঠিক কতটা গভীর তার পরীক্ষাও নিয়েছি আমি। আমার নিজের তোমার প্রতি সত্যি ভালোবাসা নাকি দুদিনের আবেগ, সেটা পরীক্ষা করার জন্য বারবার তোমাকে আমার সামনে এনে দাঁড় করিয়েছি আমি। কেমন জানি নিজে থেকে আপনা আপনি একটা অধিকারবোধ চলে আসতো আমার তোমার প্রতি। বাধ্য হলাম নিজের মনের কাছে পরাজয় স্বীকার করতে। ভালোবাসি না বলেও ভালোবেসে ফেললাম। এই সব কিছু মাত্র এই কয়েকটা দিনে হয়নি সোমো, 2 বছর আগেই এই সব কিছুই সূচনা শুরু হয়েছিল, আর এই সূচনা তুমি নিজে তৈরি করেছিলে আমার মধ্যে। কথাগুলো বলে সিরাজ আবারও হাসলো। সুমু দিকে তাকিয়ে আঙুল তাক করে বলল, মিসেস শেহরাজ খান, পার্সোনাল প্রপার্টি অফ শেহরাজ খান। আমার ভালোবাসার দিকে আঙুল তোলার মূল্য আপনাকে খুব বাজেভাবে দিতে হবে। সুমু অবাক হয়ে তাকিয়ে আছে সিরাজের দিকে। তার খান সাহেব তার সকল গতিবিধি 2 বছর ধরে ফলো করছে। তার খান সাহেব তাকে অনেক আগে থেকে পছন্দ করে। ইনস্টাগ্রামে তার সাথে ঘটা সবকিছুই তার খান সাহেব ইচ্ছে করে করেছে। এত বড় সত্যি আজ সুমুকে অবাকের সাথে বাকরুদ্ধ করে দিল। সুমু তার খান সাহেবের ভালোবাসার দিকে আজ আঙুল তুলল। সে কি ভুল কিছু বলে ফেলল তার খান সাহেবকে? সে তো অনেক আগে থেকে এসব জানতো না। না তবুও না জেনে এত বড় কথা বলাটা তো অন্যায়। সুমু তো আজ তার খান সাহেব তার স্বামীর ভালোবাসার দিকে আঙুল তুলল। এটা তো অন্যায় না, এটা তো পাপ। সুমুর ভাবনার মাঝে সেরা সুমুকে ফেলে রেখে ছাদ থেকে চলে গেল। মিনিট 5 বাদে বাড়ি থেকে গাড়ি বের হয়ে যাওয়ার শব্দে সুমুর হুঁশ ফিরল। দৌড়ে গিয়ে ছাদে শেষ প্রান্তে দাঁড়ালো। গাড়িটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর বাড়ির ভেতরে আসলো। দৌড়ে রুমে ঢুকে ফোনটা নিয়ে রাহিনের ফোনে কল করলো। কল রিসিভ করে রাহিন কিছু বলার আগে সুমু বলল, কথা ভাইয়া আমি আজ অনেক বড় ভুল করে ফেলেছি, আর তাই ও রাগ করে ড্রাঙ্ক অবস্থায় গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। তুমি প্লিজ ওর পিছু পিছু যাও। এগুলো বলে কেঁদে ফেললো সোমা। রাহিন সুমুকে কাঁদতে বারণ করে বলল, তুই চিন্তা করিস না, আমি এখন ওর সাথেই আছি। তুই ফ্রেশ হয়ে একটু ঘুমা, আমি কলটা রাখছি। সুমু ফোনটা বিছানার উপর রেখে উপর হয়ে শুয়ে কাঁদতে লাগলো। সে জানে না এই মাসু তাকে কিভাবে দিতে হবে। তার খান সাহেব আজ কতটা কষ্ট পেল তার কথায়। সুমু কিভাবে এই কষ্ট দূর করবে? খান সাহেব কি আর কথা বলবে তার সাথে? সুমুর কান্না কি আজ রাতে আর থামবে? খান সাহেব কি আজ বাসায় ফিরবে? সুমুর মনে হাজারটা এমন প্রশ্ন। এই কান্নার আজ বাদ মানে না যেন। ফাঁকা শুনশান রাস্তা দিয়ে একটা গাড়ি ফুল স্পিডে চলছে। কখনো কখনো গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সিরাজ ড্রাঙ্ক অবস্থায় গাড়ি ড্রাইভ করছে। রাহিন সিরাজের পাশে বসে ভয়ে কাঁপছে। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, সামনে নিচ্ছে রাহিন, কিন্তু নিজে ড্রাইভিং সিটে গিয়ে বসতে পারেনি। সিরাজের জেদের কাছে হার স্বীকার করে ড্রাইভিং সিটে সিরাজকে ছেড়ে দিয়েছে। সিরাজ রাহিনকে সাথে আনতে নাড়াচ্ছিল। রাহিন জোর করে এসেছে আর বলেছে সে শুধু পাশের সিটে চুপচাপ বসে থাকবে। তাই রাহিনকে সাথে নিয়ে এসেছে সিরাজ। কিন্তু এখন সিরাজ প্রচণ্ড বিরক্ত, কারণ রাহিন পাশে বসে ড্রাইভিংয়ের মধ্যে তাকে ডিস্টার্ব করে চলেছে। প্রথমবার ড্রিঙ্কস করাতে ভালো করে নেশাই চলেছে সিরাজে। তার মস্তিষ্ক পুরোপুরি সজাগ আছে। রাহিন পাশে বসে বারবার সিরাজকে গাড়ির স্পিড কমাতে বলছে। বাধ্য হয়ে সিরাজ একটা দোকানের সামনে গাড়ি থামিয়ে জড়ানো কঞ্চে বলল, চোখে ঝাপসা দেখছি রাহিন, 1 বোতল পানি এনে দিবি প্লিজ? রাহিন ফিকুচকে বলল, আনতে পারি, তবে তার আগে তোর আমাকে কথা দিতে হবে যে তুই আমাকে ড্রাইভ করতে দিবি। সেটা চোখ মুখ কুচকে বিরক্তির স্বরে বলল, ওকে দিব, আগে পানি আন। রাহিন গাড়ি থেকে নেমে দোকানে গেল পানি আনতে। পানির বোতল হাতে নিয়ে পকেট থেকে ওয়ালেট বের করে দোকানদারকে টাকা দিতে গিয়ে গাড়ির শব্দ পেয়ে পেছনে ফিরে তাকালো। দোকানদারের হাতে টাকাটা কোনো মতে ধরিয়ে দিয়ে দৌড়ে এসে গাড়িটাকেও ধরতে পারল না রাহিন। পেছন থেকে রাহিন চিৎকার দিয়ে বলল, এসকে তুই ড্রাঙ্ক, গাড়ি থামা ব্রো।
খারাপ কিছু হওয়ার আগে গাড়ি থামা এসকে প্লিজ। রাহিনের কথাগুলো শেহরাজের কান পর্যন্ত পৌঁছালো না। মিনিট 5 রাস্তা আসতেই শেহরাজ ব্যালেন্স হারিয়ে ফেলল। গাড়ির সামাল দিতে গিয়ে ব্রেক কষলো গাড়ির, কিন্তু শেষ রক্ষার হলো না। গাড়ি গিয়ে বাড়ি খেলো গাছের সাথে। স্টিয়ারিং এর সাথে মাথায় বাড়ি লাগলো শেহরাজের। গাড়ির সামনে গ্লাস ফেটে চৌচির হয়ে গেল। কিছু কাচের টুকরো এসে শেহরাজের শরীরে বিঁধল। গাড়ির স্পিডে ফুল থাকায় স্টিয়ারিং এর সাথে মাথা কপালে খুব জড়িয়ে লেগেছে। মুহূর্তের মধ্যে কপালে ফাটা জায়গা দিয়ে ব্লাড বেরোতে শুরু করলো। কাচের টুকরো ঢুকে আর গাড়ির দরজার সাথে বাড়ি খেয়ে ডান হাতটা খুব ভালোভাবে জখম হলো। শুনশান রাস্তা হওয়ায় এখন খুব একটা মানুষ নেই রাস্তায়। তবু যারা যারা আশেপাশে দোকানে ছিল তারা সকলে দৌড়ে এলো। মিনিট 10 বাদে রাহিন দৌড়াতে দৌড়াতে এসে পৌঁছালো। গাড়ির সামনে মানুষের ভিড় দেখে অন্তরাত্মা কাঁপিয়ে উঠলো রাহিনের। সে এগিয়ে না এসে ওখানে বসে পড়ল। আশেপাশের লোকজন ততক্ষণে শেহরাজকে গাড়ি থেকে বের করে এনেছে। কপাল দিয়ে প্রচুর ব্লিডিং হচ্ছে শেহরাজের। এখনো জ্ঞান থাকলেও যেভাবে ব্লিডিং হচ্ছে তাতে কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারাবে শেহরাজ। হলো তাই। গাড়ি থেকে বের হওয়ার মিনিট 5 মধ্যেই জ্ঞান হারালো শেহরাজ। আশেপাশের লোকগুলো বলছে পুলিশ কেস, আগে পুলিশকে কল দিতে হবে। একজন লোক রাহিনকে ধরে নিয়ে এলো। রাহিন এসে বসলো শেহরাজের পাশে। শেহরাজের মুখের দিকে তাকিয়ে আর নিজেকে আটকে রাখতে পারলো না। গগন ফাটিয়ে চিৎকার করে কেঁদে উঠলো রাহিন। মুখে একটাই জব করতে লাগলো, এসকে চোখ খোল ব্রো, প্লিজ চোখ খোল। তোর কিছু হবে না এসকে, আমি হতে দেব না। তুই কেন আমার কথা শুনলি না এসকে? তোর কিছু হয়ে গেলে আমাদের কি হবে? আমাদের জ্ঞানটা শেষ হয়ে যাবে। চোখ খোল ব্রো।